কিছুদিন আগে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি SM ফরহাদ বললেন যে ছাত্র শিবির কারো রক কেটেছে কিনা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, কিছুই পাবেন না। কিন্তু আমি তার কথা শুনে গুগলে সার্চ দিলাম এবং বেশ কিছু অভিযোগ পেলাম। আপনাকে দু একটা শোনাই। 1988 সালের 31শে মে রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্রমৈত্রীর সভাপতি জামিল আক্তার রতনকে 4 হাত পায়ের রক কেটে হত্যা করা হয়। 1989 সালে রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফাকে ইফতারের দাওয়াত নিয়ে গিয়ে হাতের রক কেটে দেওয়া হয়। এরকম আরও বেশ কিছু অভিযোগ গুগলে সার্চ করে আমি পেয়েছি। সত্য মিথ্যা আসলে আরেকটু ইনভেস্টিগেট করলে হয়তো আমি বের করতে পারতাম। মানে শিবির কেন রক কাটে এবং সেটা কি আসলে কেবলই মিথ? সত্যতা নিশ্চয়ই আছে। এমনি এমনি তো যা রটে তার তো কিছু বটেও নাকি? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শিবির রক কেটেছে কিনা সেটা একটা প্রশ্ন। কাটলে কার কার কেটেছে, কতটা কেটেছে, কোন সময় কোন জায়গায় কেটেছে এবং কেন কেটেছে, 3 প্রশ্ন, একের মধ্যে 3। তা আমি এর জবাব অবশ্যই দেব। কিন্তু এও কি আপনি একটু লক্ষ্য করেছেন, একজন সচেতন নাগরিক হিসাবে আমি বাদ দিলাম আপনি সাংবাদিক, অবশ্যই আপনি সাংবাদিক, এটাকে একদিকে রাখলাম। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনার কাছে আমার জানার বিষয় যে শিবিরের ছেলেদের একটা ইটের উপরে মাথা রেখে আর একটা ইট দিয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন করে 4 জনকে খুন করা হয়েছে, এটা কি আপনি জানেন? সেটা যারা করেছে তাদেরকে প্রশ্ন করব, খবর নেবেন। জি, প্রশ্ন করব তাদেরকে। 2 নম্বর, হ্যাঁ ঠিক, আপনি খবর নেবেন। 2 নম্বর হলো যে আপনি অত দূরে যাব না, ভেরি রিসেন্ট পাশে চলে আসেন। এই যে বিশ্বজিৎ নামে একটা ছেলে, ও একজন দর্জি, একটা আন্দোলনের সময় দৌড়াইয়া আত্মরক্ষা করতে গিয়ে সে হয়তো মনে করেছে রাস্তায় থাকলে আমার কোনো বিপদ হবে, একটা ভবনে সে আশ্রয় নিয়েছিল। সেখানে তাকে শিবির বলে কুপিয়ে জায়গায় শেষ করে দেওয়া হলো। সে চিৎকার দিয়ে বলছিল আমি হিন্দু, এইটাও কিন্তু তারা কনসিডারেশনে নেয় নাই। তুই শিবির, এইটা বলেই তাকে এইভাবে কুপিয়ে স্পষ্ট দিবালুকে হত্যা করা হয়েছে এবং তাদের কিছু শাস্তি হয়েছে। আমি জানি না আলটিমেটলি সেই শাস্তি বাস্তবায়ন কতটুকু হবে। 3 নম্বর, আবরার ফাহাদ, এই যে বুয়েটে, এই ছেলেটা নামাজ পড়ে মানুষকে নামাজের জন্য আহ্বান জানায়। এই দোষে তাকে সন্দেহ করা হয়েছে সে শিবিরও যদি হয় তাহলে কি এইভাবে কাউকে মারার কোনো বিধান আছে? আমাদের আইন, আমাদের সংবিধান কাউকে কি এখতিয়ার দিয়েছে? তো তার দোষ কি? সে শিবির। শুধু এই জন্য তাকে পিটে মেরে ফেলা হলো একটা ছেলেকে। বুয়েটে চান্স পায় কারা? বাংলাদেশে মেধার জগতে সর্বোচ্চ আসনে যাদের অবস্থান, তারা একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিজেদের জায়গাটা করে নেয়। সেই ছেলেটাকেই হত্যা করে ফেলা হলো। এরকম শত শত ছেলেকে বিভিন্ন ক্যাম্পাসের বাইরে হত্যা করা হয়েছে। এখন আসেন রক কাটার ব্যাপারে আমি যাচ্ছি। রক কাটার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগে যদি মামলা হয়ে থাকে এবং বাংলাদেশের আদালতে যদি এটা প্রমাণিত হয়, তাহলে যে যার শাস্তি পাওয়ার পাবে। আমি তার পক্ষে দাঁড়াবো কেন? প্রশ্নই উঠে না। সে শিবির হোক আর যেই হোক, এই ধরনের অপকর্ম যেই করবে শাস্তি সে পাক, এটা আমি দাবি করি। কিন্তু শিবির রক্ষাটা এইটা বলে যে প্রপাগান্ডা চালানো হয় আমাদের বিরুদ্ধে, তার বাস্তবতা চ্যালেঞ্জ করে আমরা বহুবার বলেছি কতগুলা রোগ কোথায় কাটা হয়েছে আমাদেরকে কেউ দিয়ে একটু সাহায্য করেন। এবং সেইগুলার ব্যাপারে যে সমস্ত অভিযোগ হয়েছিল সেই অভিযোগগুলো আদালতে কিভাবে নিষ্পত্তি হয়েছে তা সহ একটু আমাদেরকে দিয়ে সাহায্য করেন। অভিযোগ যেহেতু আমাদের বিরুদ্ধে, তাইলে অভিযোগকারীদের দায়িত্ব হচ্ছে বিষয়টা আমাদেরকে দিয়ে সহযোগিতা করা। তারা যদি ওই রকম কোনো অভিযোগ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা সেগুলা দেখব। কিন্তু অপবাদটা যেহেতু আপনাদের বিরুদ্ধে, আপনাদেরও তো এগিয়ে আসতে হবে। আপনাদের দলের কেউ যদি এরকম করেই থাকে, আমি শুরুতেই বলেছি যা রটে তার কিছুটা হলেও বটে। আপনাদেরও তো দায় আছে খুঁজে বের করে তাদেরকে দলীয়ভাবে সাজা দেওয়ারও তো একটা রীতি আছে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই আছে, থাকবে না কেন? যদি কেউ এরকম অপরাধ করে তাকে তো অবশ্যই একটা শৃঙ্খলার আওতায় আনতে হবে, ব্যবস্থার আওতায় আনতে হবে, পদক্ষেপ নিতে হবে। আমরা নেই, যখন যেটা প্রয়োজন মনে করি নেই। আমি রক্ষাটা হিসেবে বলছি না। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে এবং কারো উপরে আঘাত করলে অন্যায়ভাবে, সেটা অবশ্যই আমরা নেই, নিব না কেন? সব সংগঠন নেই, আমরাও নেই। ডাক্তার শফিকুর রহমান, কিন্তু
আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা সেইটার বাস্তবতা কতটুকু, আর অন্যদের বিরুদ্ধে হাজারো অপরাধ করার পরে অভিযোগ নেই কেন? না প্লিজ একটু আমাকে আপনাকে বলতে হবে। না, অভিযোগ নেই এই কথাটা কে বললো? আপনি যেহেতু জামায়াতের আমির, জামাত সংক্রান্ত সকল অভিযোগের উত্তরটা আমি আপনার কাছেই চাইবো, আপনার কাছেই চাইবো। আমরা মিডিয়া জগৎ থেকে সেই প্রশ্ন করতে শুনি না কখনো। না, এটা অন্তত আমরা অনুরোধ করব যে সত্যকে সত্য হিসাবে যার বিরুদ্ধে হোক তুলে আনেন। জি, যমুনা টেলিভিশনের শুরুতেই আপনি প্রশংসা করেছেন। যমুনা টেলিভিশন এই কারণেই প্রশংসিত, যমুনা টেলিভিশন সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এসেছে এবং ভবিষ্যতেও বলবে। আমি যমুনা টেলিভিশনকে বলিনি তো। জি, আপনি বাকি সব গণমাধ্যমের কথা বলেছেন। আমি কিন্তু যমুনা টেলিভিশনকে বলছি না, আমি মিডিয়া জগৎকে বলছি, আমি গণমাধ্যমকে বলছি। জি, আপনি তাদের প্রতীক হিসাবে আপনাকে বলেছি, আমি আপনাকে বা আপনার মিডিয়াকে আলাদাভাবে এই কথাটা বলছি না। আমরা আপনাদের কাছে সাদা এবং কালো স্পষ্টভাবে সমাজের সামনে আসুক সেটা চাই। আমি যদি কালো হয় আমাকেও আনবেন, আমাকেও ছাড় দেবেন না। না, সেটা অন্তত এই রাজনীতির প্ল্যাটফর্ম থেকে এবং আমি রোকসানা আঞ্জুমান নিকোল ছাড় দিব না, সেই বিষয়ে আপনাকে আশ্বস্ত করতে পারি। এই আয়োজনে আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুরুতেই আপনাকে ফেসিবাদের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসাবে আমি ওয়েলকাম করছি। অনেক ধন্যবাদ। 1971 সালে আমরা দেশ হিসেবে স্বাধীন হয়েছি এবং 2024 সালে যে বিজয় ছাত্র জনতা, সেটাকে আমরা নতুন এক স্বাধীনতা বলছি। এই দুই স্বাধীনতাকে আপনি এবং আপনার দল কেমনভাবে দেখছেন? দেখেন, এর আগে আরেকটা স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1947 সালে। এর আগে 190 বৎসর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত আমাদের এই উপমহাদেশ শোষণ করেছিল ব্রিটিশরা। তখন ব্রিটিশদের বিরুদ্ধে ধারাবাহিক অনেকগুলো আন্দোলন হয়েছে, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে অনেক কিছুই হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় 47 সালের আগস্ট মাসে অখণ্ড ভারত দুটি ভাগে বিভক্ত হয়, ইন্ডিয়া এবং পাকিস্তান। আমরা কয়েক ঘন্টা আগে স্বাধীন হওয়ার কারণে বলা হয় যে 14 আগস্ট আমরা স্বাধীন হয়েছিলাম, আর কয়েক ঘন্টা পরে হওয়ার কারণে বা কয়েক মিনিটও পরে হওয়ার কারণে ইন্ডিয়াকে বলা হয় যে 15 আগস্ট তারা স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতাটা একটা থিমকে সামনে রেখে হয়েছিল। বিশেষ করে আমি পাকিস্তানের স্বাধীনতার কথা বলছি। তারা বলেছিলেন যে মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র প্রয়োজন। কেন প্রয়োজন? তারা 190 বৎসরের ব্রিটিশ শোষণের জাতাকলে পিষ্ট হয়ে তারা বুঝতে পেরেছিলেন যে মুসলমানরাই কার্যত ভারতের সবচেয়ে বেশি বঞ্চিত ও অবহেলিত ছিলেন। এই জায়গা থেকে তারা অনুভব করেছিলেন যে একটি মুসলিম রাষ্ট্র কায়েম হওয়া দরকার, এবং তারা কথা দিয়েছিলেন এমন একটি রাষ্ট্র কায়েম হলে সেই দেশটা চলবে কোরআনের সংবিধান অনুযায়ী। কিন্তু এটা তারা করেননি। না করার কারণে তারা কার্যত সামাজিক সুবিচার নিশ্চিত করতে পারেননি। সর্বশেষ 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন যেটা অনুষ্ঠিত হয়েছিল, 300 আসনের মধ্যে যেহেতু সংখ্যাগরিষ্ঠ জনগণ পূর্ব পাকিস্তানে বসবাস করত এবং এই দেশের সিটিজেন ছিল, সেই কারণে 163টি আসন ছিল পূর্ব পাকিস্তানে, বাকি 147টি আসন ছিল পশ্চিম পাকিস্তানে। এই 163টি আসনের মধ্যে 161টি আসন আওয়ামী লীগ জয়লাভ করেছিল। কাজেই সংখ্যাগরিষ্ঠ আসন শুধু পূর্ব পাকিস্তানে পাওয়া সত্ত্বেও তারা কিন্তু হোল পাকিস্তানের হিসাবেও সংখ্যাগরিষ্ঠ ছিল। সেই সময় ভুট্টো সাহেবের আজগুবি দাবি, উদ্ভট চিন্তা এবং হঠকারিতার কারণে তিনি শেখ মুজিব সাহেবের নেতৃত্ব সারা পাকিস্তানে মেনে নিতে রাজি হলেন না, এবং তিনি যুক্তি দেখালেন যে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে সব আসনই হয়তো বা জিতেছেন, কিন্তু পশ্চিম পাকিস্তানে তো কোনো একটা আসনও তিনি জয়লাভ করেননি। যেহেতু তিনি সারা পাকিস্তানে ইউনিফর্মলি এরকম কোনো আসনে জয়লাভ করেন নাই, সেই কারণে সারা পাকিস্তান তিনি এককভাবে শাসন করতে পারেন না। আর তিনি তার কথা উপস্থাপন করে বলেছিলেন, আমিও পূর্ব পাকিস্তানে পিপুলস পার্টি পূর্ব পাকিস্তানে কোনো আসন পাইনি, কাজেই আমিও সারা পাকিস্তান শাসনের এখতিয়ার রাখি না। এই দিক থেকে দুইজন প্রধানমন্ত্রীর তিনি দাবি উত্থাপন করেছিলেন, যেটা পাকিস্তান রাষ্ট্র কাঠামো এবং সংবিধান কোনোভাবেই এটাকে সাপোর্ট করছিল না।
এর থেকেই মূলত সংকটটা শুরু হয়। তার উচিত ছিল কোন জায়গার মানুষ ভোট দিয়েছে এটা বড় কথা নয়, কতটা আসনকে জয়লাভ করেছে এটাকে বিবেচনায় নিয়ে গণতান্ত্রিক এই মূল্যবোধ এবং মানুষের ভোটের স্বীকৃতি দেওয়া। এটা না দেওয়ার কারণে সংকট যেটা সৃষ্টি হলো, শেষ পর্যন্ত নির্ঘাত একটা যুদ্ধে এটা পরিণত হলো। তো মানুষ তো ভোট দেয়নি যুদ্ধ করার জন্য, ভোট দিয়েছিল তার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এবং আওয়ামী লীগ অনেকগুলা কথা বলেছিল। পাকিস্তান আন্দোলনের নেতারা যেমন কথা দিয়ে কথা রাখেন নাই, পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগও কথা দিয়ে কথা রাখে নাই। আপনি কি যুদ্ধটাকে সঠিক সিদ্ধান্ত বলছেন নাকি সিদ্ধান্তটা আসলে ভুল ছিল? না, যুদ্ধটা তো চাপিয়ে দেওয়া হয়েছিল। এই যুদ্ধের পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা এবং সামরিক শাসকের ব্যর্থতার কারণে এই যুদ্ধ করা ছাড়া তো কোনো উপায় ছিল না। কিন্তু যুদ্ধের প্রেক্ষাপট এতটাই জটিল হয়ে গেল, যখন এই যুদ্ধে সরাসরি ভারত আশ্রয় এবং সাপোর্ট দিতে লাগলো, তখন আমি তো সেই দল তখন করতামও না, আর আমার বয়সও তখন ম্যাচিউর ছিল না। আমি বলতে গেলে একজন শিশু ছিলাম। অল্প অল্প যা বুঝতাম, তখন যা দেখেছি যে বাংলাদেশে অনেকগুলা ধর্মীয় বা মুসলিম জাতীয়তাবাদী ইসলামী দল ছিল, এর মাঝে জামাত ইসলামী একটা। জামাতে ইসলামীর নীতি আদর্শ বক্তব্য হয়তো জনগণের মধ্যে এই দলগুলোর মধ্যে একটু বেটার মনে হয়েছে বলে অল্প কিছু ভোট মানুষ জামাত ইসলামীকে দিয়েছে, অন্য কোনো দল পায়নি বললেই চলে। বাকি সকল ভোটই পেয়েছে আওয়ামী লীগ। তো জামাত ইসলামী কিন্তু প্রথম দল যখন ভুট্টো সাহেব এইরকম হঠকারী দাবি উত্থাপন করলেন, তখন এর প্রতিবাদে বায়তুল মুকাররম থেকে প্রফেসর গোলাম আজমের নেতৃত্বে মিছিল বের হলো এবং দাবি করা হলো যে নির্বাচিত দলের হাতে ক্ষমতা দিতে হবে। আওয়ামী লীগ আমাদের মুখামুখি সংগঠন ছিল তখনও, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করে তখন জামাতের ইসলামীর পূর্ব পাকিস্তান আমির এই দাবি তুলেছিলেন। পরবর্তী পর্যায়ে এটা হলো না। শেখ মুজিবুর রহমান নিজেও চেয়েছিলেন যে তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে তার মন্ত্রিপরিষদটা গঠন করে পাকিস্তানকে শাসন করবেন এবং 23 বছরে পূর্ব পাকিস্তান যে সমস্ত ডিসপেরিটি বা বঞ্চনার শিকারে পরিণত হয়েছে সেগুলোর সমতা আনার তিনি চেষ্টা করবেন, যার কারণে তিনি গ্রেফতার হওয়া পর্যন্ত তার মুখ থেকে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের ঘোষণা আসেনি। ঘোষণাটা 26 মার্চের প্রথম প্রহরে আমরা যে স্বাধীনতার ঘোষণার কথা শুনি, সেটা কি তবে মিথ্যে? সেটা তো আমি বলবো না। সেটা তাজউদ্দিন আহমদ ছিলেন তার ঘনিষ্ঠতম ব্যক্তি, তার মেয়ের লেখা বই নেতা ও পিতা আপনি নিশ্চয়ই পড়েছেন, আমি বিশ্বাস করি। যদি না পড়ে থাকেন আপনি পড়ে দেখবেন। শেখ মুজিব সাহেবের কাছে একটা ড্রাফট লিখে নিয়ে গিয়েছিলেন তাজউদ্দিন সাহেব যে আপনি নেতা এটাতে স্বাক্ষর করেন, তাহলে আপনার স্বাক্ষর করা এই জিনিসটা আমরা সব জায়গায় পৌঁছে দিতে পারবো দেশি বিদেশি মিডিয়াগুলোর কাছে। শেখ মুজিব রাজি হননি। শেষ মুহূর্তেও রাজি না হওয়ার কারণে তাজউদ্দিন মন ভাঙা অবস্থায় সেই 32 নম্বর ত্যাগ করে তিনি চলে এসেছিলেন। তো এর প্রতিবাদ তো আওয়ামী লীগ করেনি এবং তাজউদ্দিন সাহেবের ফ্যামিলি তো এখনও আওয়ামী লীগের সাথে আছে, আওয়ামী লীগেরই রাজনীতি করে। তার এক মেয়ে তো আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, এর আগে ছেলে ছিলেন, তিনি তো প্রতিমন্ত্রীও ছিলেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বই তো ওই সময়ই লেখা, সে বইয়ের তো প্রতিবাদ আওয়ামী লীগ করেনি। তা আমি বলবো কেন? তাদের নিজেদের সাক্ষী তো তাদের জন্য যথেষ্ট। তারপরে যে স্বাধীনতা আসলো, সেই স্বাধীনতাকে আপনারা আসলে কতটা ওন করেন? আমরা 100 ভাগ ওন করি। শুধু ওন করি না, স্বাধীন এই দেশের জন্য আমরা সম্ভবত আমাদের মতো এত বেশি মূল্য পরিশোধ কাউকে করতে হয়নি। আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কারো কাছে বিক্রি হোক এটা আমরা চাই না। 24-এ আসি, এই যে নতুন স্বাধীনতা, সেখানে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রদের নেতৃত্বে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জামাতে ইসলাম এই স্বাধীনতাকে কেমন করে দেখে এবং আপনাদের এই আন্দোলনে ভূমিকাটি কেমন ছিল? এই আন্দোলনটা আসলে কোনো দলের নয়, কোনো বিশেষ গোষ্ঠীরও নয়। এই আন্দোলন ছিল আপামর নির্যাতিত জনগণের আন্দোলন। তবে হ্যাঁ, আন্দোলনের সূচনা যে 24-এ এসে হয়েছে বিষয়টি এমন নয়। এই আন্দোলনের মূলত সূচনা হয়েছে আর একটা রক্ত পরিশোধের একটা বেদনাদায়ক ঘটনার মধ্য দিয়ে। সেই ঘটনাটা আপনারা জানেন যে 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ঠিক পরের মাসেই 26 এবং 27 ফেব্রুয়ারি পিলখানায় যে 57 জন কমিটেড চৌকস সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল, তার মধ্য দিয়ে হত্যারও রাজনীতি শুরু হয় আর এই জাতির ত্যাগের রাজনীতি শুরু হয় নতুন করে।
এই যে 15 বছর আগে বা 15.5 বছর আগে দেশপ্রেমিক সেনাবাহিনীর এতগুলা চৌকস অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল এবং তার পরের বছর জামাত নেতৃবৃন্দকে যেভাবে ফার্সিক্যাল ট্রায়ালে নিয়ে ক্যাঙ্গারু কোর্টে মিসক্যারিয়েজ অফ জাস্টিস করা হয়েছে, এগুলার সাক্ষী শুধু বাংলাদেশের জনগণ না, বিশ্ববাসী। এবং সেই মামলায়ও রিপিটেডলি বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন দেশ তাদের উদ্বেগের কথা এবং প্রতিবাদের কথা জানিয়েছে। সরকার এগুলা কানে তুলেনি, না তুলেই বেমালুম এগুলা চালিয়ে গেছে। তখন থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই সরকারের হাতে এই জাতির রক্ত লেগে আছে। আমরা দফায় দফায় স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, আপনারাও করেছেন। আপনি এক্সপিরিয়েন্স করেছেন এমন একটি বেদনাদায়ক ঘটনা যেটা প্রতিবাদ করতে আপনি বাধ্য হয়েছিলেন। আপনার আমন্ত্রণে যাওয়া একজন অতিথি আপনার সাথে যে হঠকারী আচরণ করেছিলেন, এটা জাতি এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এবং সেই দিন আপনার পাশে কিন্তু বিবেকবান মানুষ সকলেই ছিল, আমি বলবো। তো এরকমই তাদের আচরণ ছিল জাতির সাথে। তারপরে যখন 18 সালে কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা আন্দোলন করলো, সেই সময় প্রধানমন্ত্রী একসময় রাগ, গুসা, অভিমান, ক্ষোভে বলে দিলেন যে এখন থেকে আর কোনো কোটাই থাকবে না। এবং তিনি এরই আলোকে পরিপত্র জারি করে বললেন যে এখন পাবলিক সার্ভিস কমিশনের কোনো পরীক্ষায় আর কোনো কোটা বাধ্যতামূলক নাই, উঠাইয়ে দিলেন। কিন্তু সেইটাকে আবার কায়দা করে কোর্টের মাধ্যমে 2024 সালে আবার নিয়ে আসা হলো জুলাই মাসের 1 তারিখ। যখন আসলো তখন ছাত্ররা আবার ফুঁসে উঠল, তাহলে আগে কি হলো আর এখন কি হচ্ছে। এবং হুবহু আগে যা ছিল তাই চলে আসলো, এর মধ্যে কোনো কাটছাঁটও হলো না। এই আন্দোলনকে দমন করার জন্য ঠিক আগে যেভাবে তিনি জনগণের সোচ্চার প্রতিবাদকে গায়ের জোরে অস্ত্রের বলে হেলমেট বাহিনী, মুগর বাহিনী, হাতুড়ি বাহিনী এবং তার সাথে রাষ্ট্রের বাহিনীগুলোকে দিয়ে যেভাবে অসম্ভব ধরনের বল প্রয়োগ করে দমন করেছিলেন, এবারও তারা তাই চেয়েছিলেন। এই জন্যে 2টা জিনিস আপনি লক্ষ্য করবেন এই আন্দোলনে। সরকারের পক্ষ থেকে জনগণকে এবং তরুণ যুব সমাজকে উস্কে দিয়েছিল। একটি প্রধানমন্ত্রীর চীন সফরের পরে ফিরে আসা এক সাংবাদিক সম্মেলনে কোনো একজন সাংবাদিক বন্ধুর প্রশ্নের জবাবে তিনি যে খেদ জেড়েছিলেন এবং গোটা তরুণ সমাজকে যেভাবে অপমানিত করেছিলেন, এটা তাদের রক্তে আগুন ধরিয়ে দেয়। আরেকটি ছিল ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে এই ধরনের আন্দোলন দমনের অভিজ্ঞতা আমাদের আছে, এর জন্য ছাত্রলীগ যথেষ্ট। এবং সেই ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সেই হাতুড়ি হাতে দিয়ে, অস্ত্র হাতে দিয়ে পাঠিয়ে দিলেন। সেখানে শুধু ছেলেদেরকে আহত করা হয় নাই, আঘাত করা হয় নাই, আমাদের কলিজার টুকরা কোমলমতি মেয়েদেরকেও কিন্তু সেদিন অনেক অপদস্থ করা হয়েছে, যা গণমাধ্যমে আপনারা তুলে ধরেছেন। এই 2টা ঘটনা কার্যত এই আন্দোলনে বলতে পারেন যে আগুনে ঘি ঢেলে দিয়েছিল। এবং আমি বলবো যে তারা তাদের হঠকারী মানসিকতার কারণেই এরকম দাম্ভিকতা তারা প্রদর্শন করেছিলেন। তারপরে রংপুরে আবু সাইদের যে ঘটনাটা, এটা ছিল 3য় টার্নিং পয়েন্ট। সেখানে এই ছেলেটা তো নিরস্ত্র ছিল, তার হাতে তো কোনো বম ছিল না, আগ্নেয়াস্ত্র ছিল না, জাস্ট একটা সিম্বলিক স্টিক তার হাতে ছিল। কিন্তু সেই স্টিক দিয়ে কেউ কারো দিকে সে তেড়ে যায়নি, বরঞ্চ সে বলেছিল যে আমার অধিকার দাও, নাইলে আমাকে গুলি করো। তো বলছে না, অধিকার দিব না, তোমাকে গুলি করব। একটা একটা করে 3টা গুলি করে ছেলেটাকে জায়গায় মেরে ফেললো। কিন্তু এখানেও আমরা দেখলাম যে নাটক। সেখানে তার পোস্টমর্টম রিপোর্ট বদলানোর পায়তারা হয়েছে, বিভিন্ন ধরনের পুলিশ এফআইআরে 3বার এটা চেঞ্জ করে দেখানো হয়েছে যে সে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে, সে পুলিশের গুলিতে মারা যায়নি। অনেক নাটক, এই গোটা বিষয়টা নিয়ে অনেক নাটক হয়েছে। এই আন্দোলন কি তার মানে যদি জামাত শিবির কিংবা আপনাদের দলের, আমি এই জায়গাটায় আসছি, তো এইভাবে এই আন্দোলনটা ছিল একটা সামগ্রিক আন্দোলন। এটা আমি আগেও বলেছি, কোনো দলের নয়। যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, এমনকি কেজি স্কুলের ছাত্ররা সেই আন্দোলনে শরিক হয়েছিল, আপনারা সাক্ষী। সবাই বের হয়ে এসেছিল। 1.5 মাসের শিশু কোলে নিয়ে এক মা উত্তরায় চলে এসেছিলেন রাজপথে। আপনাদের মতোই এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি এইভাবে আসলেন কেন কুলের এই কচি বাচ্চাটা নিয়ে? তিনি বলছেন আমার তো একটা বাচ্চা নাই ওই রকম স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা, আল্লাহ আমাকে যেটা দিয়েছেন এটা নিয়ে আমি চলে এসেছি। দ্যাট ওয়াজ দ্য সেন্টিমেন্ট অফ দ্য পিপল। কারণ সারা জাতি ছিল ওদের কাছে মজলুম।
এই জন্যে এখানে কোনো দলমত কিছুই ছিল না। জামাতি যেহেতু সবচেয়ে বড় মুসলিম সংগঠন, সেই কারণে স্বৈরাচারের বিরুদ্ধে এর আগেও আমরা আন্দোলন করেছি, এই আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম, কিন্তু আলাদাভাবে আমাদের কোনো পজিশন আমরা দাবি করিনি, এখনও করব না। কোনো কৃতিত্ব দাবি করিনি, এখনও করব না। আমরা সবসময় বলে আসছি যে এর মূল কৃতিত্ব আল্লাহ তাআলার। আমরা কেউ কল্পনা করি নাই যে 5 তারিখ আগস্ট মাসের এই ধরনের একটা পরিবর্তন হবে। আর স্বৈরশাসক যিনি বলেছিলেন যে অমুক পালায় না, নিজের নাম ধরে তিনি এইরকম চলে যাবেন দেশ থেকে, এটা আমরা কেউ কল্পনা করি নাই। দেশ এইভাবে স্বৈরশাসন মুক্ত হবে এবং জনতার জীবনে স্বস্তি ফিরে আসবে, এটা তো আমরা কেউ কল্পনা করি নাই। এটা ডিভাইন গিফট আল্লাহ তাআলা। আন্দোলনকারীদের মধ্যে এরপরে যারা ইসলাম ছিল, শিবিরও ছিল, সবাই ছিল, সবার মতো আমরা ছিলাম। সেই জায়গাটিতে একটুখানি আলাদা কোনো সত্তা আমরা আন্দোলন পরবর্তী সময়ে দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন যে শিবিরের রয়েছে, অনেকেই অন্য সংগঠনে এতদিন ছিলেন, এখন হয়তো প্রকাশ্যে আসছেন। এই কৌশল কি আপনারা আগেও অবলম্বন করেছেন? ছাত্ররা এটা ভালো বলতে পারবে, এটা তাদের কৌশল। কিন্তু কৌশলের আগে একটু চিন্তা করেন যে একটা ছেলে দাড়ি আছে মুখে, নামাজ পড়ে, নাফ, সে শিবির। একটা ছেলে দাড়ি নাই, নামাজ পড়ে, আরেকজনকে বলছে বন্ধু চলো নামাজে যাই, সে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ, তাকে শিবির বলে মেরেই ফেললো। শিবির হলে কি কোনো অসুবিধা? একজন ছাত্রলীগ করবে, এটা তার চয়েস, আরেকজন ছাত্রদল করবে, এটা তার চয়েস, একজন ছাত্র ইউনিয়ন করবে, এটা তার চয়েস, একজন শিবির করবে, এটাও তার চয়েস। তার তো এটা কনস্টিটিউশনাল রাইট, এটা সে করবে। তো এইরকম একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করে যেখানে রাখা হয়েছে, সেখানে শিবিরের ছেলেরা প্রকাশ্যে শিবির নামে কি কোনো পরিবেশ ছিল সেখানে কাজ করার? নিশ্চয়ই ছিল। জামাতে ইসলাম শিবিরকেও একসময় নিষিদ্ধ করা হয়েছে, পরবর্তীতে এই আইনটি বাতিল হয়েছে এবং বর্তমানে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। এই দুই নিষিদ্ধকে আপনি কিভাবে দেখছেন? দুই নিষিদ্ধ এক নয়। যখন জামাত এবং শিবিরকে নিষেধ করা হয়, প্রেক্ষাপটটা কী ছিল? তখন প্রেক্ষাপট ছিল যে ছাত্র জনতার আন্দোলন, জনগণের আন্দোলন একটা ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে, পরিণতির দিকে যাচ্ছে। সেই সময় ইস্যু ডাইভার্ট করার জন্য আস্তে করে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেওয়া হলো। তাও হাস্যস্কর। কোথায়? 14 দলের মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। 14 দলকে, একটা রাজনৈতিক দল কিংবা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার, এটা আইদার একটা বিচারের মাধ্যমে হবে, ফার্সিক্যাল বিচার হোক আর যে বিচারই হোক, অথবা সংসদে আইন করে একটা কিছু করবে। এর বাইরে কি কোনো সুযোগ আছে? হ্যাঁ, নির্বাহী আদেশে পারে। তো নির্বাহী আদেশ দেওয়ার মালিক কি 14 দল? নির্বাহী আদেশ তো দিবে রাষ্ট্রের নির্বাহী কর্তৃপক্ষ। এই সময়টার প্রেক্ষাপট ছিল যে তারা বুঝতে পেরেছিল যে জনগণের এই আন্দোলন এবার আর দমাতে পারবে না। এই জন্য এই সময় হঠাৎ করে ইস্যুটা সামনে এনে ইস্যুটাকে অন্যদিকে নিয়ে যাওয়া যায় কিনা এই ব্যর্থ চেষ্টা তারা করেছিলেন। জনগণ তাদের এই চাতুর্য ধরে ফেলেছিল, যার কারণে তারা এখান থেকে আর এসকেপ করে উঠতে পারেননি। সেই দিন প্রতিবাদী সমস্ত জনগণের কণ্ঠস্বর যারাই ছিলেন, সকল দল এটাকে নিন্দা জানিয়েছে এবং এর প্রতিবাদ করেছে। আর এখন যেটা ছাত্রলীগকে যেটা নিষিদ্ধ করা হয়েছে, সেটা আপনি দেখবেন যে তাদের ওই যে বললাম, এটা নতুন না। হেলমেট এবং হাতুড়ির কাণ্ড, অগ্নেয়াস্ত্র দিয়ে মানুষ খুন করা, পুলিশের সাথে একসাথে এক লাইনে দাঁড়িয়ে জনতার বুকে গুলি করা, এই সমস্ত জিনিস পরীক্ষিত সত্য। এগুলো তারা এসকেপ করতে পারবে না। এই জমানায় এসকেপ করার কোনো সুযোগ নাই। হাজার হাজার সিসি ক্যামেরা আছে, এগুলো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এগুলো পরীক্ষিত সত্য হওয়ার কারণে এটা জাতের একটা অভিশাপে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে সরকার করেছে এবং এটাকে জনগণ অভিনন্দন জানিয়েছে। আপনারা বিএনপির সাথে জোট বেঁধে আন্দোলন করেছেন, বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথেও যুগপৎ আন্দোলন করেছেন, আপনাদের অভিজ্ঞতা কি আসলে? হ্যাঁ, বিএনপির সাথে আমরা জোটও করেছি, যুগপৎও করেছি, আর আওয়ামী লীগের সাথে আমরা যুগপৎ করেছি। আমাদের মূলত যুগপৎ আন্দোলন শুরু হয় আওয়ামী লীগের সাথেই আন্দোলন করে বলতে পারেন। আর এর আগে যদি বলেন তাহলে কোনো দল না, 3টা জোট আর জামাত ইসলামী। যখন এরশাদ সাহেব স্বৈর শাসনের দিকে চলে গেলেন, এমনিই তো মিলিটারি শাসন একটা বিষয় আছে, তারপরে আবার তিনি যখন একদম ওই বাকশালী কায়দায় দেশ শাসনের তিনি ছক আঁকলেন, তখন কিন্তু সবাই ফুঁসে উঠল। সবার আগে এই পদ থেকে বেরিয়ে আসার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে কেয়ারটেকার সরকারের একটা ফর্মুলা ঘোষণা করা হয়েছিল। এটা 1984 সালে। আমরা তখন সরকারে যারা ছিলেন তাদেরকে অনুরোধ করেছিলাম যে দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং জনগণের ভোট নিরাপদ নয়, এটা বাংলাদেশে পরীক্ষিত সত্য। এবার আপনারা এই সিস্টেমটা ইন্টিরিম গভর্নমেন্ট থাকার কারণে একটা নন পার্টিসান অরাজনৈতিক দল নিরপেক্ষ সরকার থাকার কারণে আপনারা নির্বাচনে জয়লাভ করে আসতে পেরেছেন। এটাকে স্থায়ী রূপ দেওয়া হোক,
বাংলাদেশের সংবিধানে, তখন যে কোনো কারণেই হোক আমরা বিএনপিকে কনভিন্স করতে পারিনি। তবে আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে আমরা মনে করি এটা বাংলাদেশের জন্য প্রয়োজন, এর কোনো বিকল্প নেই। যখন আমরা তাদেরকে বুঝাতে পারলাম না, স্বাভাবিকভাবেই তখন আমাদের দাবি উত্থাপন করতে হলো, বড়ুয়া বৈঠক, তারপরে রাজপথ। আওয়ামী লীগ কিন্তু তখন আমাদের সাথে এই দাবিতে একমত ছিল না, তারা কোনো কথা বলে নাই। কিন্তু এই দাবি যখন আস্তে আস্তে মোমেন্টাম পেল, তখন তারা 96 সালে আমাদের সাথে এসে আস্তে করে শরিক হয়ে গেল। শরিক হয়ে বলল যে কেয়ারটেকার সরকারটা শেখ হাসিনার ব্রেইন চাইল্ড। আমরা অবাক হয়ে গেলাম, দেশবাসী অবাক হলো যে তার 2 বছর আগে থেকে জামাতে ইসলামী ফর্মুলা দিয়ে এসেছে, ওনার ব্রেইন চাইল্ড হয় কীভাবে? এবং জামাতে ইসলামীর তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম সাহেব যে ফর্মুলা দিয়েছিলেন হুবহু ওই ফর্মুলায় প্রথম ইন্টারিম গভর্নমেন্টটাও গঠন হয়েছিল, পরবর্তী 2টা কেয়ারটেকার সরকারও গঠন হয়েছিল, তার কোনো ব্যতিক্রম হয়নি, একেবারে হুবহু ওই ফর্মুলা। শুধু আমাদের কথাটা ছিল কেয়ারটেকার সরকার, আর ওনাদের ছিল বাংলা ভাষায় তত্ত্বাবধায়ক সরকার। দ্যাট ইজ ডিফারেন্স। আর অভিজ্ঞতা কি তত্ত্বাবধায়ক সরকার? সেটাই আমি বলতেছি। তো তখন আমাদের সাথে আন্দোলনে তারা আসে, অনেকে আবার আমাদেরকে ব্লেম করেন যে আমরা আওয়ামী লীগের সাথে আন্দোলন করি। নট দ্যাট, এই আন্দোলনে আমরা আগে থেকে রাজপথে ছিলাম, আওয়ামী লীগ পরে এসেছে, এসে সেই আন্দোলনে শরিক হয়েছে। এটার অভিজ্ঞতা হচ্ছে যে এই আন্দোলন হওয়ার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারছে, কেয়ারটেকার সরকার গঠন হয়েছে, সেই সরকারের সময় মানুষ তার ভোট দিতে পেরেছে, মানুষ তার জাজমেন্টে আওয়ামী লীগকে একটু সামান্য বেশি ভোট দেওয়ার কারণে আওয়ামী লীগ সরকার গঠন করতে সক্ষম হয়েছে। সেইবার তারা তত্ত্বাবধায়কের গায়ে হাত দেয়নি, কারণ তারা কনফিডেন্ট ছিল যে পরের বার তারা আবার চলে আসবে, এই জন্য তারা এটা রেখে দিয়েছিল। এরপরে তারা পরের বার যখন আসতে পারলো না, তখন বুঝলো সর্বনাশ, এই তত্ত্বাবধায়ক থাকলে তো চিরস্থায়ী বন্দোবস্ত আওয়ামী লীগের জন্য হবে না, তখন ক্ষমতার পালাবদল হওয়াটাই স্বাভাবিক। এই তারা বিভিন্ন কায়দায় যখন পরবর্তী পর্যায়ে আসলো, দ্যাট ইজ 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে 2009-এ যখন সরকার গঠন করলো, তখনই তাদের মাথায় চাপলো যে এই তত্ত্বাবধায়ক রাখা যাবে না। তো এটা যদি আপনার ব্রেইন চাইল্ড হয়, আওয়ামী লীগ সভানেত্রীর যদি এটা ব্রেইন চাইল্ড হয়, কোনো মা কি তার সন্তান জবাই করে? উনি তো মা হয়ে তার সন্তান জবাই করে দিলেন। আমরা তার দাবির সত্যতা সমর্থন করছি না, তিনি দাবি করেছিলেন এটা তার ব্রেইন চাইল্ড, তার মানসপুত্র, তো তিনিই তো জবাই করে দিলেন। কেন জবাই করলেন? তিনি বুঝতে পারলেন যে তিনি যে রেজিমে, যে স্ট্যান্ডার্ডে দেশকে চালাতে চান, এটা জনগণ কমফোর্ট ফিল করবে না, এবং এটা হবে জুলুমের রাজত্ব। জুলুমের রাজত্ব 5 বছর পরে যদি একটা দল নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচনটা হয়, তখন স্বাভাবিকভাবেই তার দলের আশাটা অসম্ভব হয়ে যাবে। এই জন্য এই রাস্তাটা বন্ধ করার জন্য এবং চিরস্থায়ী বন্দোবস্ত নেওয়ার জন্যেই তারা এই কথা বলেছিলেন। এমনকি তারা লম্ফজম্প করে, তারা দম্ভ করে বলতেন যে 2041 সালের আগে যেন কেউ অন্য কোনো চিন্তা না করে। ভোট দিলে জনগণ, যদি ওনাদের কথা মনে করেন ওনারা ভোটেই এসেছেন, তাহলে ভোট দিল জনগণ 5 বছরের জন্য, আর ওনারা বলে দিলেন যে 41 সাল পর্যন্ত কেউ যেন আর চিন্তা না করে, তাহলে জনগণের ভোটের মূল্যটা কোথায়? এটা আওয়ামী লীগের নতুন সংস্কৃতি না, এই কালচার আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই কালচারেই আওয়ামী লীগ বিশ্বাসী ছিল, যার কারণে জনগণের ভোটকে সম্মান না করার কারণে যে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠলো এবং একটা দেশ স্বাধীন হলো অনেক ত্যাগের বিনিময়ে, সেই দেশে এসে জনগণের উপর আস্থা হারিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব আবার বাকশাল করতে গেলেন কেন? যেই দলের নামে ইলেকশন করে তিনি 161 আসন পেয়েছিলেন, সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছিলেন এবং পরবর্তীতে দেশ শাসন করলেন, সেই আওয়ামী লীগকেও তো তিনি জবাই করে দিলেন। একটা কথা একটু জানতে চাই, সেই আওয়ামী লীগের নাম তো রাখলেন না তিনি। পতিত সরকার আওয়ামী লীগ, তাদের একটা বড়ই বলবো নির্বাচন বলেন কিংবা জনগণের জনপ্রিয়তা পাওয়ার জন্য একটা বলি ছিল, স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি। স্বাধীনতার পক্ষের শক্তি তারা, স্বাধীনতার বিপক্ষের শক্তি সম্ভবত আপনারা। এই ব্যাপারটিকে একটু ক্লিয়ার করবেন? স্বাধীনতার পক্ষের শক্তিকে আপনি টেস্ট করবেন তো লিটমাস পেপার দিয়ে। আমি সায়েন্সের ছাত্র হিসেবে আমার সায়েন্সের কিছু টার্ম এসে যাবে, মাফ করবেন আমাকে। না না, বলুন লিটমাস পেপার, কোন লিটমাস পেপার হবে সেটা? আচ্ছা, যাই হোক, লিটমাস পেপার দিয়ে টেস্ট করা হবে যে তার পজিশনটাকে, আসলে সুগার কতটুকু, এই ব্লাডে কতটুকু সুগার আছে। তো স্বাধীনতার পক্ষের শক্তিকে টেস্ট করতে হলে কতগুলা জিনিস বিবেচনায় আনতে হবে। 3টা মূলনীতি ছিল মুক্তিযুদ্ধের ঘোষণায়: সাম্য, সাময়িক ন্যায় বিচার আর
কি থাকবে? একটা মানবিক সমাজ হবে, বৈষম্যহীন একটা সমাজ হবে। তো সাম্যটা কি তারা মেনটেন করেছেন? তারা যদি বলেন পক্ষ বিপক্ষ, তাইলে প্রথমে এটা ভাগ করলেন। 2 নম্বর সামাজিক সুবিচার। সামাজিক সুবিচার তো মানুষ দেখেছে। মানুষ 72-এর 10 জানুয়ারি থেকে 75-এর 15 আগস্ট পর্যন্ত মানুষ সামাজিক সুবিচার দেখেছে। আমি একজন ওয়ার্স্ট ভিকটিম ছিলাম। আমি শিশু, তখন আমি এসএসসি পরীক্ষা দিইনি। আমিও রক্ষী বাহিনীর চাবুক খেয়েছি। রক্ষী বাহিনীর চাবুকের নিচ থেকে অনেকে ফিরে আসেননি, শেষ হয়ে গেছেন। এবং বলা হয় যে 34,000 মানুষকে রক্ষী বাহিনী বিনা বিচারে এইভাবে খতম করে দিয়েছে, হত্যা করেছে। আল্লাহ আমাকে রক্ষা করেছেন, এটা আল্লাহর প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। আমি তখন কোনো রাজনীতির কারণে এটা হয়নি। একটা সামাজিক অপরাধীকে ধরতে এসে আমাকে ভিকটিম বানায় ফেললো অনর্থ। অবশ্য তাদের পরিণতিটা আমি পরে চোখের সামনেই আল্লাহর মেহেরবানি দেখেছি। তখন তাদের থানা পর্যায়ে যিনি প্রধান হতেন তাকে লিডার বলা হতো। সেই লিডারকে আমাদের এলাকাবাসী দাওয়াত দিয়ে এনেছিল আমাকে রক্তাক্ত অবস্থায় রেখে। এরপরে যখন এলাকাবাসীর সামনে তিনি এসেছিলেন, তিনি খুব শকড হলেন এবং ওদের ড্রেস তিনি খুলে ফেলেছিলেন শুধু জাঙ্গিয়া রেখে। 18 মাইল জায়গা ওদেরকে তিনি লং মার্চ করিয়ে নিয়ে গেছেন। তো এটা তো আমার এলাকাবাসী প্রতিবাদ করেছিল এই জন্য। এবং একটা কথা চালু হয়ে গিয়েছিল যে কোনো সম্ভ্রমশীল পরিবারের মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়া বাদ দিয়ে দিয়েছিল। কেন বাদ দিল? কেন? ঘর থেকে বের হলে মা বাপের বুক কাঁপত। তারপরে ব্যাংক ডাকাত কারা? পলিটিক্যাল এলিমেন্টস, নেতাদের ছেলেপিলেরা ব্যাংক ডাকাতিতে ধরা পড়া শুরু হয়ে গেল। সরকারের প্যারালাল আরও সরকার দাঁড়ায় গেল বিভিন্ন ক্ষেত্রে। এইভাবে সামাজিক বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলো এবং সরকার সেগুলা পারল না নিয়ন্ত্রণ। এমনকি একজন সার্ভিং সেনা অফিসার, তার ওয়াইফের সম্ভ্রমটা পর্যন্ত এই সরকার পারল না রক্ষা করতে, যেটার প্রতিশোধ নিতে গিয়ে বড় একটা কাণ্ড তারা ঘটায় ফেলছে। তাদের ভালো হয়তো অনেক কিছুই আছে, আমরা সেটা অস্বীকার করি। যেমন শেখ মুজিব সাহেব যখন পাকিস্তান থেকে ফিরলেন, তখন ফিরে এসে তিনি তখন বাংলাদেশে কিন্তু মিত্রবাহিনীর নামে ভারতীয় বাহিনী ছিল। তিনি তখন ভারতের শাসককে অনুরোধ করলেন যে আমার দেশ থেকে আপনার বাহিনীটা আপনি সরিয়ে নিন। তারা তখন বলেছিলেন যে না, আরও কিছুদিন থাকলে দেশের জন্য ভালো। তিনি বলেছিলেন আমার অ্যাবসেন্সে যখন সাহায্য করতে পেরেছেন, প্রয়োজন হলে আমি দাওয়াত দিব, তখন আবার পাঠাবেন, এখন নিয়ে যান, এখন আমি ভালো মনে করছি না। এতে শেখ মুজিবের উপরে তারা অসন্তুষ্ট ছিলেন যে শেখ মুজিবুর রহমান সাহেব এরকম বললেন কেন। এরকম আরও কিছু আন্তর্জাতিক সেমিনার বা সম্মেলনে তিনি যোগদান করেছেন যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত সন্তুষ্ট ছিল না, কিন্তু তিনি ফিল করেছেন যে তার দেশের স্বার্থে এটা প্রয়োজন, তিনি এটা করেছেন। একটা শাসকের সব কিছু খারাপ থাকে না, আবার একটা শাসকের সব কিছু ভালো হয় না, কিন্তু এবারেই গিয়ে দেখতে হবে তার খারাপের পাল্লাটা ভারী নাকি তার ভালোর পাল্লাটা ভারী। আপনাদের খারাপ কি আর আপনাদের ভালো কি? আমাদের খারাপটা আপনারা ধরবেন আর আমাদের ভালোটা আমরা বলবো না। আমাদের ভালোটা যদি আমরা বলি তাহলে আত্মতৃপ্তি আসবে, এটা আমরা করব না। আর খারাপ যা আছে একেবারেই কোনো মানে ওই যে স্টেট কার্ড বলছেন না, স্টেট কার্ড ধরবেন, কোনো ছাড় দেবেন না আমাদের। আচ্ছা, যখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় আপনার কথাতেই শুরুতে এসেছিল যে ইসলাম শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং মুসলমানদের অধিকার রক্ষা করার জন্য, কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ সেখানে তো এরকম কোনো ম্যান্ডেট ছিল না যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা হবে। সেখানে তো সেই সাম্যের সমাজের কথা, সেখানে ধর্মনিরপেক্ষতার ছিল, সামাজিক সুবিচারের কথা। সেই প্রেক্ষিতে যখন বাংলাদেশ এত মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হলো, সেই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কতটা প্রস্তুত এখানকার মানুষ? এটা ঠিক যে মুক্তিযুদ্ধের ওই ঘোষণা এগুলো ছিল না, আবার এটাও ঠিক, এটাও ছিল না যে বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বস্তির সাথে তার ধর্মকর্ম পালন করতে পারবে না, এরকমও কিছু ছিল না, সবাই পারবে। তো সবার মধ্যে মুসলমানরা আছে, অবশ্যই মুসলমানরা সংখ্যার দিক থেকে মাইনরিটি নয়, মেজরিটি। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন, জাতি যেটা লক্ষ্য করেছেন, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে অন্য সকল ধর্মের মানুষ তার ধর্মকর্ম বিগত সরকারের সময় এবং সকল সরকারের সময় তারা পালন করতে পেরেছে, কিন্তু ইসলামের ক্ষেত্রে ভিন্ন। একজন খতিব মসজিদে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন জুমার নামাজে, তার মাইক কেড়ে নেওয়া হচ্ছে। কে? আওয়ামী লীগের লিডার। তিনি যে কথাটা বলছেন এটা তার পছন্দ হচ্ছে না, মুখের সামনে থেকে মাইকটা কেড়ে নিয়ে যাচ্ছে। একজন মুফাসসির তাফসির মাহফিলে গিয়েছেন, তিনি কোরআন থেকে তাফসির করছেন, তিনি কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন, এটা আমার পছন্দ হচ্ছে না, তাকে ওখান থেকে অপদস্থ করে বিদায় করে দেওয়া হচ্ছে। থানা থেকে পুলিশ পাঠিয়ে
পুলিশ এসে বলতেছে আপনি স্টেজ থেকে নেমে যান, আপনাকে আর কথা বলতে দেওয়া হবে না। তিনি বলেছেন যে আমি একটা সালাম দিয়ে যাই, ওই সালামের সময় না দিয়ে তার সামনে থেকে মাইকটা সরায় নেওয়া হয়েছে এবং তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তাইলে কি আসলে যারা ইসলামকে ভালোবাসে, যারা মুসলমান, তারা কি তাদের মানে ফ্রিডম অফ স্পিচ এখানে এনজয় করেছে আপনি বলবেন? সেটার জন্য কি ইসলামী শাসন ব্যবস্থা দরকার? না, এখন আমি বলতেছি ইসলামী শাসন ব্যবস্থা এই কারণেই দরকার যে ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে যে কোনো শাসন ব্যবস্থায় এই দেশের মানুষকে তাদের রাইট দিতে পারেনি। রাইট দিতে পারে নাই বলেই 71 সালের পরে আবার 24 সালে এখন স্বাধীনতার প্রশ্ন এসেছে। স্বাধীন দেশ আবার স্বাধীন হবে কেন? স্বাধীনতা তখন পেয়েছি কাগজে, আর এখন জনগণ স্বাধীনতা পেতে চায় বাস্তবে। জামাতে ইসলামী তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, এটা ট্রু। জামাতে ইসলামী এক পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে ছিল, এটা ট্রু। আমি অস্বীকার করলেই অস্বীকার হয়ে যাবে না। কেন? জামাতে ইসলামের একটাই যুক্তি ছিল যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী, যদি তাদের নিয়ন্ত্রণে এবং সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয় তাইলে এই স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের ঘরে উঠবে না। 53 বছর কি প্রমাণ করলো? ভারত কোন ব্যাপারে আমাদের দেশে হস্তক্ষেপ করে নাই বলেন? 14 সাল তার একদম নেকেট প্রমাণ। সেখানে তারা তাদের পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিল, তিনি এসে এই দলের সাথে বসেন, ওই দলের সাথে বসেন। একজন সচিব তিনি তো বসবেন আসলে রাষ্ট্রের সাথে, সরকারের সাথে। তিনি বসে বসে কে নির্বাচনে আসবে, আসবে না, এবং কে কার পক্ষে থাকবে, থাকবে না, এই ফর্মুলা তিনি এখানে প্রকাশ্যে দিয়ে গেলেন। মিডিয়া আপনারা তুলে ধরেছেন এগুলো। এটা কি? আমার দেশের শাসক কিভাবে নির্বাচিত হবে, কোন দল ইলেকশনে আসবে, কোন দলকে জনগণ ভোট দেবে, কে সরকার গঠন করবে, এটা কি অন্য রাষ্ট্র ঠিক করে দিবে নাকি আমার দেশের জনগণের ভোটে ঠিক হবে? আমরা বলি যে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু দেশ ভারত, আমরা এটা বিশ্বাস করতে চাই, দেখতেও চাই। যদি এটাই হয় তাইলে ফেলানি এইভাবে ঝুলে থাকলো কেন? পত্রিকার পাতা খুললেই আমাদেরকে দেখতে হয় কেন যে অমুক বর্ডারে অমুককে খুন করা হয়েছে? কেন এটা হবে? তাদের সুবিধার্থে ট্রানজিট দিতে হবে এপার থেকে ওপারে, কিন্তু সেই ট্রানজিটের কোনো সুফল বাংলাদেশ পাবে না। কী সুফল পেয়েছে সরকার যারা এতদিন চালিয়েছে তারা বলুক বাংলাদেশ কী সুফলটা পেয়েছে? আজকে ফারাক্কার কবলে উত্তরবঙ্গের একটা বিশাল অংশ মরুভূমি, তিস্তা নিয়ে লড়াই চলছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সমাধান হয় না। রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার একজন আরেকজনকে ধাক্কা দেয়। সরকার কয়টা চলে একটা দেশে? এগুলো তো মৌলিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। তো যদি আমাদের বন্ধুত্বের মাত্রাটা এত হাই হয় তাইলে একতরফা কেন সব কিছু? একটা জায়গায় নিশ্চয়ই আপনিও আমার সাথে একমত স্বীকার করবেন যে বিগত সরকার নানা সময়ে বলেছেন যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারী স্বাধীনতা থাকবে না, জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারবে না। এবং এই 5ই আগস্টের পরে নানা জায়গায় যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, মন্দির ভাঙচুর বলেন কিংবা বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হয়েছে, সে কেন কপালে টিপ পড়লো, সে কেন বোরখা পরলো না, এই ধরনের নানা ঘটনায় জামাতে ইসলামকে বারবার মানুষ দায়ী করেন। সেই জায়গায় আপনি কি বলবেন? সুবিধা হলো আমাকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিলেন যে আপনাদের বিরুদ্ধে এরকম অনেক অ্যাঙ্গেল থেকে আসে কেন? আমি বলেছিলাম যে আমাদেরকে সবাই ভালোবাসে, তো এই জন্য আমাদেরকে কসলাইতেও পছন্দ করে একটু বেশি। তো আমাদের কাঠটা একটু নরম, কাজে এখানে আস্তে করে তার বার্ডেনটা রেখে দেওয়া যায়। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আলহামদুলিল্লাহ আমরা ক্লিন প্রমাণিত হয়েছি এই স্বৈর শাসকের সময়ও। আপনি বলবেন তার প্রমাণ কি? আমি অনেক প্রমাণ দিতে যাব না, সবটার প্রমাণ আমার কাছে আছে। আমি একটা প্রমাণ শুধু দিই, বিদঘুটে একটা প্রমাণ। গাইবান্ধায় সুন্দরগঞ্জের এমপি ছিলেন লিটন সাহেব, ওনাকে কে বা কারা গুলিবিদ্ধ করে ওনার বাড়ির কাছেই তাকে খুন করলো। খুন করার পরে তখনকার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে এই কাজ করেছে জামাত ইসলামী। কেন? জামাতের আমিরকে তিনি সেখানে যেতে বাধা দিয়েছিলেন, এই জন্য জামাত তাকে শত্রু মনে করে। অতএব এই যুদ্ধের বিরুদ্ধে জামাত ছাড়া কেউ অস্ত্র ছুটতে পারে না, গুলি ছুটতে পারে না। একই সুরে তাদের সমস্ত নেতারা কথা বলেছেন, এমনকি পুলিশের আইজিও একই সুরে কথা বললেন। কি হলো? দিন শেষে দেখা গেল যে না, তাদেরই ক্ষমতার পার্টনার অন্য একটা দলের একজন নেতা, যিনি ওই আসনে একসময় এমপি ছিলেন, তিনি তার জায়গা পরিষ্কার করার জন্য নিজের গুলি দিয়ে নিজেই খুন করেছেন। তিনি কিন্তু এখন জেলে আছেন। আমাদের উপরে যতগুলো অভিযোগ দেওয়া হয়েছে আমি একদম এক বাক্যে বলছি সবগুলা মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে দেওয়া হয়েছে।
তাহলে কি আপনারা বাঙালি সংস্কৃতি রক্ষার জন্য কাজ করবেন? না, আপনি তো নারী স্বাধীনতার কথা বলছেন। আপনি কি শুধু নারীর স্বাধীনতা চান, পুরুষের স্বাধীনতা চান না? সকলের স্বাধীনতা। আমরা এই রাষ্ট্রের জনগণের স্বাধীনতা চাই। একদম। আমার নারীদেরকে আমরা কিভাবে দেখি? নারীদেরকে মা হিসাবে দেখি, আমার সহোদরা বোন হিসাবে দেখি, এবং আমার ঔরসজাত সন্তান হিসাবে আমরা দেখার, এর বাইরে কোনো কিছু হিসাবে আমরা দেখতে চাই না। তো আমি আমার মায়ের সম্মান দিব না, তাইলে আমি এই মায়ের সন্তান হলাম কেমন করে? আমার বোনটাকে ভালোবাসা, শ্রদ্ধা সম্মানটা কেমন? প্রচন্ড সম্মান। সেই সম্মানের জায়গায় এখন মনে করেন নারীরা বিভিন্ন কর্মক্ষেত্রে তারা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির শিকার হন। আলহামদুলিল্লাহ, যদি কোরআনের ভিত্তিতে একটা দেশ হয়, তারা সকল জায়গায় যোগ্যতার ভিত্তিতে অবদান রাখবেন, চরম ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তাদের দিকে খারাপভাবে চোখ তুলে তাকানোর কেউ সাহস করবে না। সেই রাষ্ট্রটা আমরা উপহার দিতে চাচ্ছি। হেফাজতে ইসলাম সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলোর সাথে আপনাদের সম্পর্ক আসলে কেমন? ইসলামী সংগঠনগুলোর মাঝে বিভিন্ন নেচারের আছে। যেগুলা কতগুলা সংগঠন আছে তারা রাজনীতির মাঠে আছে, তাদের সবাইকে আমরা সম্মান করি। তারা তাদের কৌশলের দিক থেকে যেটা বেটার মনে করেন সেটা তারা ফলো করেন। আমরা আমাদের কৌশল, আদর্শগত দিক থেকে কতটা একই জায়গায় আমরা। কোরআন আমাদের এক, সুন্নাহ আমাদের এক, নবী আমাদের এক। আমরা এবার একটু নির্বাচনের জায়গাটাতে আসি। তো যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রয়েছে, বিএনপি নানা সময় নির্বাচন যাতে দ্রুত দেওয়া হয় সেটার জন্য তারা নানা সময় কথা বলেছে। আপনারা বলেছেন যে সংস্কারের জন্য আপনারা যথেষ্ট সময় দিতে চান। সেই যথেষ্ট সময়টা আসলে আমরা যথেষ্ট শব্দ ব্যবহার করিনি। আমরা বলেছি মানে কি বলে ন্যায্য সময়টা দিতে। সেই ন্যায্য সময়টা, সেই ন্যায্য সময়টা খুব লম্বা হবে না, এটা বছরের পর বছর হবে না, এটা আমরা বলেছি। এবং তাদেরকে আমরা সরাসরি বলেছি যে সংস্কারের মৌলিক সংস্কার, সব সংস্কার তারা করতেও পারবেন না চাইলে, এটা হিউজ টাইম লাগবে। মৌলিক সংস্কারগুলা করে জাস্ট ইলেকশনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ডটা দরকার এবং জনগণ নিরাপত্তার সাথে স্বস্তির সাথে তার ভোটের আমানত তার পছন্দ মতো যাতে প্রয়োগ করতে পারে, এই পরিবেশ নিশ্চিত করার জন্য যেটুকু সংস্কার দরকার ওইটা আপনারা করেন। আর কিছু কালো আইন আছে, সেই আইনগুলা সরাই দেন। এখন বলবেন যে এরা সরাবে কেন, নির্বাচিত সরকার আসলেই তো সরে পারে না। ওই সময় ভুলে যায় যে, তখন চিন্তা করে এতদিন আমার উপরে এই চাবক পড়েছে, আচ্ছা এই চাবকটা হাতে নিয়ে দেখি, এটা দিয়ে পিটাইতে কেমন মজা লাগে একটু দেখি। এটা করতে চাচ্ছি না বলেই তো আমরা চাচ্ছি যে এখন সংস্কার হোক। এই জায়গাটা এই কারণেই আমাদের তাড়াহুড়া নাই। তবে তাড়াহুড়া নাই বলে এটাও না যে বছরের পর বছর জনগণের প্রত্যাশার এই নির্বাচন বিলম্বিত হবে। 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারলো না, আবার আরেকটা নির্বাচন যদি দীর্ঘায়িত হয়ে যায়, এটা জনগণের উপরে সুবিচার হবে না। আমরা এই জায়গাটায়ও আশা করব যে তারা সম্মানের সাথে আগাবেন। 1971-এর জামায়াতে ইসলাম এবং 2024-এর জামায়াতে ইসলাম পার্থক্য দেখেন, আদর্শের জায়গায় তো পরিবর্তনের সুযোগ নাই। আদর্শ আমরা বানাইনি, আদর্শ আল্লাহর দান। এটা আমরা নীতিগত কৌশলগত, হ্যাঁ কৌশলগত। নীতি আর আদর্শ কাছাকাছি জিনিস, ওখানে কোনো পরিবর্তন হওয়ার কথা না। কৌশলগত ব্যাপারে অবশ্যই অনেক পরিবর্তন এসেছে। নামের ব্যাপারে ধরেন, আগে ছিল জামাত ইসলাম বাংলাদেশ, এখন হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনি বলবেন যে এই দুইটার আবার ডিফারেন্স কি? বাংলাদেশও আছে, জামাত ইসলামী আছে, হয় আগে গেছে না হয় পরে গেছে, তো ডিফারেন্সটা কি? যখন আমি বলবো জামাত ইসলামী বাংলাদেশ, তখন মিন করবে যে জামাতে ইসলামী যত জায়গায় আছে সবগুলাই এক, এবং সেই জায়গা থেকে জামাতও তার একটা অংশ, বাংলাদেশ চ্যাপ্টার। আর আমি যখন বলবো বাংলাদেশ জামাতে ইসলামী, তখন ওইটা আর মিন করবে না, ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন টোটালি। এবং আসলে বাস্তবতা আমাদের তাই। এরকম অনেকগুলো সংস্কার আমাদের এখানে এসেছে। লিডারশিপে এক সময় ধরেন এই যে আরপিওর কমপ্লায়েন্সের শর্ত ছিল না, যে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন যারা নিবন্ধিত থাকবে তাদেরকে 30% মহিলা বা নারী সদস্যা থাকতে হবে, এটা ছিল না এক সময়। কিন্তু যখন এই নিবন্ধনের সিস্টেমটা চলে আসলো, তখন কিন্তু এটা শর্ত হিসাবে আরোপ হলো। আলহামদুলিল্লাহ, আমাদের এই জায়গায় তো ভেরি রিচ। আমরা 30-তে নাই, বহু উপরে চলে গেছি আমরা। আমাদের মহিলারা এখন পুরুষদের সাথে সমান তালে কাজ করছে। বাহ, চমৎকার। বাংলাদেশ যদি জামাতে ইসলামের হাতে যায়, আপনারা যদি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পান জনগণের রায়ে, তাহলে কেমন বাংলাদেশ হবে? আমরা অতীত থেকে শিক্ষা নেব। 53 বছরের শাসনকে আমরা বিবেচনায় নেব। ব্যর্থতা এবং নিরাশার এবং জাতির সাথে কিছু কিছু জায়গায় আমি বলবো যে বিশ্বাসভঙ্গের যে জায়গাগুলো আছে সেগুলাকে আমরা বর্জন করব প্রথমে। দ্বিতীয়ত, আমরা একটা মানবিক বাংলাদেশ চাইব। এই মানবিক বাংলাদেশের জন্য
আমাদের প্রথম অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত সমাজ। আমি যখন বলবো দুর্নীতিমুক্ত সমাজ চাই, তখন প্রমাণ করতে হবে যে আমি নিজে দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করছি। আমি হয়তো সমাজ ব্যবস্থার কমপ্লেক্সিটির কারণে চাইলেও বহু জায়গায় আমি পারবো না স্বচ্ছ থাকতে, সমাজ আমাকে এমনভাবে বাধ্য করবে, সেই জায়গাগুলো জনগণও বুঝে। কিন্তু আমি স্বেচ্ছায় একটা দুর্নীতিপরায়ণ মানুষ কিনা, আমাদের দলের লোকেরা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায় কিনা, বিভিন্ন দখলদারির পজিশন নিয়ে যায় কিনা, এবং মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে কিনা, এখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে বিভিন্নভাবে ডিসপ্যারিটি বা অসমতার ভিত্তিতে দেখে কিনা, এই বিষয়গুলোকে আমরা অবশ্যই বিবেচনায় নিয়ে আমরা কঠোরভাবে এই জায়গায় স্থির থাকার চেষ্টা করব যে দুর্নীতির সাথে আমরা কোনো আপোষ করব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা মেধাভিত্তিক বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই, মেধার মূল্যায়ন সেখানে আমরা চাই। একজন পিয়নের চাকরির জন্য যে উপযুক্ত, ওই মেধায় যে অগ্রসর থাকবে সেই চাকরিটা পাবে, কোনো মামা খালুর ফোনে চাকরি পাবে না, কোনো দলের সাইনবোর্ড লাগিয়ে চাকরি পাবে না। আপনি বলবেন তার কি কোনো প্রমাণ আছে? আছে। আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করি। আমার ছোট্ট একটা মেডিকেল কলেজ আছে, যেটার আমি ফাউন্ডার চেয়ারম্যান ছিলাম। সেই মেডিকেল কলেজে এখন 1400-র মতো বা 1600-র মতো কর্মকর্তা কর্মচারী কাজ করেন। সেখানে আপনি সব ধর্মের মানুষ পাবেন, এবং দলও আমরা এখানে শর্ত দিই না। আমরা দেখি যে এই লোকটা এই কাজের জন্য যোগ্য কিনা। আমার এটা অবশ্য শুধু মেয়েদের কলেজ, বিদেশ থেকেও মেয়েরা আসে, সেখানেও সব ধর্মের মেয়েরা আছে, একক কোনো ধর্মের মেয়েরা সেখানে নেই। সেখানে কেউ দেখবেন আপনি স্কার্ফ পরতেছে, কেউ পরে না। তো একটা হিন্দু মেয়েকে কে আমি বাধ্য করবো, একটা খ্রিস্টান বৌদ্ধ মেয়েকে আমি বাধ্য করবো যে তুমি স্কার্ফ পরো? এটা তার স্বাধীনতা। এই যে মেয়েদের স্বাধীনতার ব্যাপারে বললেন, বয়ের জায়গাটা দেখায় আমাদের বিরুদ্ধে যারা বলে যে এরা ক্ষমতায় গেলে সবগুলারে কালো বুরকা একটা করে পরাই দেবে, শুধু চোখ ছাড়া আর বডির কিছুই দেখতে হবে। আমাকে পড়তে হবে না বলছেন? না না, আমি সেটা বলছি না। আপনার ইচ্ছা হলে আপনি পড়বেন, না ইচ্ছা হলে বাধা পড়তে দেব হবে না। না। আর যদি আপনি না পড়তে চান, অবশ্যই কালো বুরকা আপনাকে জোর করে পড়ানো হবে না, এটা নিশ্চিত থাকেন। আপনি না, শুধু সকল আমাদের মা বোনদের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি তাই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান থেকে অনেক নার্স অনেক সময় সরকারি চাকরি পেয়ে চলে গেছে, বিদায় নিয়ে 2 মাস পরে এসে বলছে যে আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখানে থাকতে চাই। কেন? বলে যে ওখানে টাকা আছে কিন্তু সম্মান নাই, ওখানে টাকা আছে কিন্তু নিরাপত্তা নাই। আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি আপনাদের জামায়াতে ইসলামের গঠনতন্ত্র একেবারে সবটা জানেন, কিন্তু একেবারে তৃণমূলেও আপনাদের কিছু মানুষ রয়েছে। সেই তৃণমূলের অনেক কর্মীরও হয়তো নিজের প্রতিষ্ঠানের এই স্বচ্ছ ধারণাটি নেই। তারা অনেক সময় মানুষের উপর জোর করে অনেক কিছু চাপিয়ে দেন। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম মানে মনে করেন মানুষের হাত পাকে বেঁধে দিয়ে ইসলাম মানতে বাধ্য করা। সেই জন্য আপনি কি আপনার কর্মী সাধারণ যারা রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান চ্যানেলের মাধ্যমে? না, দেখেন, আপনি যেটা বলছেন এটা আমি মানে ওরকম ডিসএগ্রি করছি না, কিন্তু আমি চিত্রটা তুলে ধরছি। এই 15.5 বছরে আমাদের শীর্ষস্থানীয় 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করেছে এই সরকার। কাউকে দিয়েছে ফাঁসি, আর কেউ ইন্তেকাল করেছেন জেলের ভিতরে। তারপরে শত শত কর্মীকে খুন করেছে, বিচারিক এবং বিচার বহির্ভূত দুইভাবেই খুন করেছে। অসংখ্য কর্মীকে পঙ্গু করেছে, হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, নাক নাই, কেটে ফেলেছে। ঘর বাড়ি ধ্বংস করেছে, বুলডোজার চালিয়েছে, অফিসগুলো সিলগালা করে রেখেছে। কিন্তু এই পরিবর্তনের প্রথম দিনেই, প্রথম প্রহরে আমরা আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা কোনো প্রতিশোধ নেব না। কিপ কোয়াইট অ্যান্ড কিপ পেশেন্স, শান্ত থাকো, ধৈর্য ধরো। আমরা যাই বলেছি তাই হয়েছে। সারা বাংলাদেশে কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে নাই, কোথাও নাই যে আমাদের একজন সমর্থকও প্রতিপক্ষ কোনো রাজনৈতিক কর্মীকে হ্যারাস করেছে, কারো প্রতিষ্ঠানে হাত দিয়েছে, লুটতরাজে অংশগ্রহণ করেছে, চাঁদা চেয়েছে, দখল করে নিয়েছে। কোথাও আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তারপরে যদি কেউ মানবিক দুর্বলতার কারণে করে, আমরা তাকে ছাড়ি না, আমরা তাকে কারেকশনের জন্য সাথে সাথেই ধরি এবং আমরা দলীয় ব্যবস্থা গ্রহণ করি যেটা তার জন্য উপযুক্ত। আমরা চাই না যে আমাদের কারণে ইসলামের সুমহান আদর্শ কলঙ্কিত হোক, প্রশ্নবিদ্ধ হোক। কারণ মানুষ বললে তাই তো এটাই তো ইসলাম দেখতেছি। ইসলামের নাম লুটতরাজ, ইসলামের নাম চাঁদাবাজি, ইসলামের নাম মানুষের উপরে জোর জুলুম চালানো। আমাদের দেশে যারা আছেন, আমরা মাইনরিটি মেজরিটি বিশ্বাস করি না, এটা আপনারা জানেন। আমরা বলি যে এই দেশে যারাই জন্মগ্রহণ করেছে নাগরিক হিসেবে সকলেই সমমর্যাদা পাওয়ার অধিকারী, আমি তাদেরকে সম্মান করি। তা এই জায়গা থেকে
এখন হিন্দু ভদ্রলোকরা নিজের মুখে তারা বলতে শুরু করেছেন যে বাংলাদেশে একটা দলের ব্যাপারে আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি যে এই দলের কোনো নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জায়গাও কোথাও অবৈধভাবে দখল করে নাই। এটা বলছেন? ইয়েস, বলছেন। পাবলিক মিটিংয়ে বলেছেন, হাজার মানুষের উপস্থিতিতে মাইকে কথা বলেছেন। সেখানে শুধু আমরা না, সাধারণ জনগণ ছিল, অন্য দলের নেতারাও ছিল। এমনকি এবারকার এই পরিবর্তনের পরে জানেন যে একটা দেশের পক্ষ থেকে দফায় দফায় এই দেশে কি হয়েছে কি না হয়েছে সেগুলাকে অনেকটা মেলাফাইড ওয়েতে উপস্থাপন করা হচ্ছে বিশ্বের দরবারে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে। এখান থেকে তারা এটা প্রতিবাদ করেছে। তারা বলেছে আমাদেরকে শান্তিতে থাকতে দিন, আমরা যা নই তা বলতে যাচ্ছেন কেন আপনারা? তা আমরা আশা করছি যে সব কিছুর গোড় কাটবে। এখন বলবেন যে এতদিনে এটা তৈরি হলো কেমনে আপনাদের বিরুদ্ধে? তৈরি হওয়ার মূল কারণ হলো 17.5 বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। এই স্বৈর শাসনের 15.5 আর তার আগের সেনা সমর্থিত 2 বছর। আপনি আজকে আসছেন কেন? এই 24-এর কারণেই আসছেন। এর আগে কি আপনি আসার চিন্তা করছেন? আপনার হাউস আসার চিন্তা করেছে? আমি যাওয়ার চিন্তা করেছি? কোনোটাই পারি নাই। এই যে আমরা পারলাম না, আর একতরফা আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চালানো হলো। মিকিয়াভেলির একটা কথা আছে না, যে মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য একবার বললে হবে না, 100বার বলো, তাইলে একসময় মানুষ বিশ্বাস করবে। যে 100 বার কি একটা মানুষ মিথ্যা বলতে পারে নাকি? এটাই তো বোধহয় সত্য। সেই রকম আমাদের বিরুদ্ধে মিথ্যাকে সত্যে পরিণত করা হয়েছে। ইনশাল্লাহ আমরা মুখে নয়, আমাদের কাজের মাধ্যমে তার জবাব দিব আল্লাহ চাইলে। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং শ্রোতা দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ। তারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন। দেশের ভালোর জন্য আমরা একসাথে কাজ করব, এটা আশা রাখি। আমরা দেশবাসীকে আহ্বান জানাতে চাই যে আপনারা বাংলাদেশ জামাতে ইসলামীকে নিজের জায়গা থেকে দেখুন, আমাদের সমালোচনা করুন, আমাদেরকে ন্যায় কাজে সহযোগিতা করুন, সমর্থন করুন, এবং দেশ গড়ার কাজে যদি আমাদের কর্মসূচি, আমাদের কর্মকাণ্ড আপনাদের পছন্দ হয়, তাহলে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন এবং শুনছিলেন। প্রশ্ন করা অব্যাহত থাকুক, যা শুনতে চান আপনারা, উত্তর এবং প্রশ্ন হোক স্ট্রেট কাট